আমরা 5ই আগস্ট পর্যন্ত যারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, 6 আগস্ট একদল হয়ে গেলাম চাঁদাবাজ, আরেক দল হয়ে গেলাম মুনাফেক। আমরা কিন্তু 71-এর চেতনাকে বিসর্জন দিতে চাইনি। আমরা বলেছি যেই চেতনার ব্যবসা হয়েছে, যেই চেতনা আওয়ামী লীগ নিজেদের বলে কুক্ষিগত করেছে, সেই মুক্তিযুদ্ধকে আমরা সবার করে তুলব। আজকে যে প্রস্তাবক তিনি যখন একটি পক্ষ নেন তখন একটি সমস্যা দাঁড়িয়ে যায়। সমস্যাটি হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টের বিপক্ষেও তো অনেক লোক আছে, কিংবা বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর অনেকেই আছে যারা ইন্টারিম গভর্নমেন্টের সেন্টিমেন্ট ধারণ করেন না। তাহলে যিনি ধারণ করেন না তিনি আসলে কোন পক্ষটি নেবেন? রাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনি শুধুমাত্র খেলনা হিসেবেই অনেক বেশি থাকেন। তার কাজ তিনি বিভিন্ন ভার্সিটিতে যাবেন, সেখানে গিয়ে তিনি তাদের জন্য একটু বক্তব্য রাখবেন এবং মাঝে মধ্যে হচ্ছে তিনি রাষ্ট্রের সামনে আসবেন। অথচ রাষ্ট্রপতির হওয়ার জায়গা ছিল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মিলে ওই দেশটার ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করবেন। আমরা জুলাইয়ে চেয়েছি 71-এর চেতনা যাতে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত হয়। আজকের বিতর্ক অনুষ্ঠান আগামীর রাজনীতি। এই সংসদ মনে করে আসন্ন গণভোট বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আশানুরূপ ভূমিকা রাখবে। এই প্রস্তাবের প্রথমেই আমি সরকারি দলের প্রথম বক্তা ATM মাজহারুল ইসলামকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের আজকের এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হতে যাচ্ছে সেটি হচ্ছে আসন্ন গণভোটে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আশানুরূপ পরিবর্তন ঘটবে। এই প্রেক্ষিতে আমি প্রথমে প্রস্তাবটি বিশ্লেষণের প্রয়োজনীয়তা অনুভব করছি। আজকে যে এই প্রস্তাবের আসন্ন গণভোট বলতে আমরা বুঝাচ্ছি বাংলাদেশে ফ্যাসিবাদোত্তর 2025 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত যে গণভোট, ত্রয়োদশ সংসদের যে নির্বাচন সেটির সাথে অনুষ্ঠিত রেফারেন্ডাম বা গণভোট অথবা হানা ভোট। রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আমরা 3টি বিষয়কে এখানে মূল্যায়িত করব। সেটি হচ্ছে যে পলিটিক্যাল ইকোনমি, সমাজ রাজনৈতিক স্ট্রাকচার, সোশিও পলিটিক্যাল স্ট্রাকচার যেটি, আর হচ্ছে সমাজ রাজনৈতিক মূল্যবোধ বা সোশিও পলিটিক্যাল ভ্যালুজ। এই 3টি বিষয়কে আমরা বিশ্লেষণ করব এবং 3টি বিষয়ের আলোকে আমরা আজকে বিতর্কটি এগিয়ে নিয়ে যাব। আর আশানুরূপ পরিবর্তন বলতে আমরা বোঝাচ্ছি যেই 3টি বিষয়কে আমরা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আমরা ভ্যালুড করছি, সেই 3টি বিষয়ে বাংলাদেশে সর্বশেষ 53 বছরের যে নিয়ন্ত্রিত এবং পরিবর্তিত যে রাজনৈতিক স্ট্রাকচার এবং ফ্যাসিবাদী সময়ে এই 3টি স্ট্রাকচারে যে ভয়াবহ পরিস্থিতিতে অবনতি হয়েছিল সেটি থেকে উত্তরণের প্রক্রিয়া শুরু। আমরা আজকের এই বিতর্কিত আগামী যে আসন্ন নির্বাচন, এই যে হা না ভোট, সেখানে হা ভোট অথবা না ভোট সেই বিতর্কে যাচ্ছি না। আমরা যেই দিকে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই আমাদের রেফারেন্ডাম, এই হা না ভোটের পরবর্তী অবস্থায় অর্থাৎ হানা ভোটের একটি সফল হানা ভোটের পর বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, যে রাজনৈতিক সংস্কৃতি সেটি পরিবর্তিত হওয়ার সামর্থ্য রাখে কি রাখে না সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং আমি মনে করি যে আজকে যেই জায়গায় এই ছায়া সংসদটি অনুষ্ঠিত হচ্ছে, আপনারা জানেন যে গত 24 সালের গণ অভ্যুত্থান বলি অথবা বিপ্লব বলি, সেই 24 সালের গণ অভ্যুত্থান এবং বিপ্লবের একটি রণক্ষেত্র ছিল এবং এটি ছিল আমাদের সেই গণ অভ্যুত্থানের একটি বিজয় গাথা এখানে রচিত হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করছি যে আমাদের আজকের বিতর্ক অথবা আজকের এই ছায়া সংসদে যে আলোচনা হবে সেটি আসলে আমাদের সেই রাজনৈতিক সংস্কৃতির একটি অ্যানালাইসিস হবে। আমরা মনে করছি এটি হচ্ছে আগামীর বাংলাদেশের একটি শর্ট অ্যানালাইসিস আমরা যদি বলি, অর্থাৎ আগামীর বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই এটির, এবং হানা ভোট অথবা গণভোটে একটি সফল গণভোটের পর যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তিত হতে পারে সেটির যে স্ট্রেংথ শক্তি, মানে আমরা অপটিমিস্টিক ওয়েতে আমরা চিন্তা করব। অর্থাৎ এখানে যে শক্তিশালী জায়গাগুলো তৈরি হবে অথবা যে অপরচুনিটিগুলো তৈরি হবে সেটি নিয়ে আমরা কথা বলবো। আমরা আশা করছি যে আগামীর বাংলাদেশে যে পার্লামেন্টটি হতে যাচ্ছে সেই পার্লামেন্টটিতে আমাদের বিরোধী দলও কিন্তু খুব অত্যন্ত গঠনমূলকভাবে যে আগামীর এই গণভোটের আলোকে যে বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে সেটির সম্ভাব্য দুর্বলতা হতে পারে সেটি অথবা চ্যালেঞ্জেস হতে পারে সেটি নিয়ে তারা গঠনমূলকভাবে আলোচনা করবেন। সেই জায়গা থেকে আমাদের আজকে বিতর্কটি এগিয়ে নিতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনারা কেন 4টি মাত্র প্রস্তাবনা প্রচার করে 47টি সাংবিধানিক পরিবর্তন এবং 37টি প্রশাসনিক পরিবর্তন সহ টোটাল 84টি প্রস্তাবনা কেন পাশ করতে চাচ্ছেন? প্রশ্নটা সুস্পষ্ট হচ্ছে, 4টি প্রচার করে কেন 84টি পাশ করতে চাচ্ছেন? ধন্যবাদ। আমাদের একটু পরবর্তী স্যার আছেন, ইতিহাসবিদ আছেন, স্যারের কাছ থেকে আমরা রেফারেন্ডাম নিয়ে
আমরা একটা ডিটেলস যাব, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। যে কোনো রেফারেন্ডাম অথবা গণভোট, এটির ইতিহাস যদি পড়েন, রেফারেন্ডাম বা গণভোট কিন্তু একটি বড় ধরনের পরিবর্তন, পলিসিগত পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, সেটিকে কিন্তু ইন্ডিকেট করছে। আপনারা রেফারেন্ডামের ইতিহাস যদি আমরা দেখি, যে রেফারেন্ডামগুলো কিন্তু রাজনৈতিক যে বোল্ড যে ডিসিশন, সেই ডিসিশনের আলোকে হয়েছে, এবং এটা অর্থনৈতিক ডিসিশনের আলোকেও হয়েছে। 1960s ইউএসএতেও হয়েছে, আমরা সুইজারল্যান্ডে দেখেছি যে ফরেন ট্রিটির জন্য একটি গণভোট হয়েছিল। এবং আমাদের আজকে যে গণভোট অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি যে গণভোট, এটির সাথে যদি আপনি একটু লক্ষ্য করেন, খুব ক্লোজ একটি মিল খুঁজে পাবেন হচ্ছে 1946-এর ইতালিতে যে গণভোটটি হয়েছে, অর্থাৎ 1946-এ আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আপনি দেখবেন যে সেটিও কিন্তু ঠিক আমাদের মতো একটি পরিস্থিতি ছিল, অর্থাৎ ফ্যাসিবাদোত্তর যে অবস্থা সেটি ছিল। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি যে যদি বলতে চান যে 84টি বিষয়ের উপর গণভোট হচ্ছে, 84টি বিষয়ে ইয়েস অথবা 84টা ইয়েস অথবা 84টা নো, এটা দেওয়ার কিন্তু সুযোগ নাই। আমাদের কথা হচ্ছে যে এই 84টা পয়েন্ট আমি চাচ্ছি কিনা, একজন দেশের মানুষ হিসেবে চাচ্ছি কিনা, সেটি হচ্ছে মাস্টার পয়েন্টস। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আপনি যদি সেই 84টি পয়েন্টটি হাইলাইট করলেন, আপনি কিন্তু এই গণভোটে কিন্তু আরেকটি সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটা হচ্ছে জুলাই চার্টার 2025। আপনি যদি এই 84টি, এইটির সংক্ষেপিত রূপ হচ্ছে 4টি পয়েন্টস, এবং এইটির সাথে কিন্তু জুলাই চার্টার সংযোজিত। সো আপনাকে জুলাই চার্টার অর্থাৎ জুলাই আন্দোলনকে যদি আমাদের জুলাই যোদ্ধাদেরকে যদি মূল্যায়িত করতে চাই, তাহলে কিন্তু এইখান থেকে এই রেফারেন্ডাম কিন্তু সবচেয়ে বেটার উপায়। সো আমি যে জায়গাতে শেষ করতে চাই, আমি জাস্ট একটা লাইন দিয়ে শেষ করি, যে আসন্ন যে গণভোট আসছে সেটি হচ্ছে নতুন বাংলাদেশ তৈরির যে গণভোট। এবং আমরা আশা করব যে আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশটি ফ্যাসিবাদোত্তর বাংলাদেশ, রাজনৈতিক সংস্কৃতি অর্থাৎ আমাদের সে পলিটিক্যাল ইকোনমি যে লুটিং আমরা দেখেছি গত 16 বছরে, সেই জায়গা থেকে উত্তরণের একটি জায়গা তৈরি হবে। আমরা যদি এখানে না উইন করে, তাহলে কিন্তু এখানে কোনো ঝামেলা নেই, অর্থাৎ যেভাবে চলছিল সেভাবে চলছে। কিন্তু ইয়েস যদি হয়, এই ইয়েস মানে কিন্তু শেষ কথা না, আমাদের পরিবর্তনের সূচনাটা হলো। সেই পরিবর্তনের সূচনাটা কিভাবে পজিটিভলি হয়, সেটি কিন্তু আমাদের আজকের আলোচনা এবং আগামী সংসদের পরিবর্তিত বাংলাদেশের আলোচনা থেকে সব বের হয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। সরকারি দলের বক্তব্য আমরা শুনলাম। এবার সম্মানিত সদস্য নূর ই আলম এর বিপক্ষে তাদের প্রস্তাবনা তুলে ধরবেন। মাননীয় স্পিকার এবং আজকে দর্শকদের কাছে প্রথমে একটি বিষয় পরিষ্কার করতে চাই, আমি বা আমার দল আমরা কেউই আসলে বাংলাদেশি সংস্কারের বিপক্ষে নই। আমরা বাংলাদেশি সংস্কারের পক্ষে বিদ্যমান বাস্তবতায়। কিন্তু আমরা আজকে এই সংসদে এটি দেখিয়ে যাব, আগামী 12 তারিখ যেই গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের কিছু প্রক্রিয়াগত ত্রুটি এবং বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় কিছু রাজনৈতিক কার্যক্রম, এই কর্মকাণ্ড এবং প্রক্রিয়াগত ত্রুটির কারণে আমরা যেই রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করছি, সেই প্রত্যাশিত রাজনৈতিক সংস্কৃতিতে আশানুরূপ পরিবর্তনটি হবে না। আমি প্রথমে সরাসরি দু একটি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, যে 84টি প্রস্তাবনা দেওয়া আছে, সেই 84টি প্রস্তাবনার 22তম প্রস্তাবনাটি হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর করার পরবর্তী সময়ে যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ আগামী 12 তারিখ, সেই সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের যে 300 আসনে নমিনেশন দিবে, সেই নমিনেশনের 10% নারী সদস্যকে নমিনেশন দিবে। এটি মেনে নিয়েই জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছিল। এখন এখানে যারা উপস্থিত আছেন, আপনারা বলেন যে আমাদের রাজনৈতিক দলগুলো কোন দল কত পার্সেন্ট নারী সদস্যকে এবার নমিনেশন দিয়েছে। জোটের কথা বলা হয়নি, সরাসরি রাজনৈতিক দলের কথা বলা হয়েছিল যে এই শর্তে আপনি স্বাক্ষর করেন যে আপনি 10% নারী সদস্যকে নমিনেশন দিবেন। 22তম প্রস্তাবে সুস্পষ্ট বলা আছে, দেয়নি কেউ। এটি একটি প্রাথমিক লক্ষণ যে রাজনৈতিক ইশতেহার, আমরা দুটি দলের ইশতেহার দেখলাম এবং তাদের নমিনেশনগুলো দেখলাম। নমিনেশন এবং ইশতেহারগুলোর প্রাথমিক একটা লক্ষণ দেখে আমরা বুঝেছি যে আসলে রাজনৈতিক দলগুলো মন থেকে এই যে জুলাই সনদে স্বাক্ষর করেছে কিংবা হানা ভোটের পক্ষে প্রচারণা করছে, সেটি আসলে তারা বাস্তবায়ন করবে না। আমরা এই জায়গায় সন্দেহের জায়গা থেকে আমরা বলছি যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিতে সেই ইতিবাচক পরিবর্তনটি হবে না। আমরা আজকের বিতর্কে এটিও দেখিয়ে যাব, তাহলে আশানুরূপ পরিবর্তনটি করার জন্য আমাদের রাজনীতিতে কী ধরনের পরিবর্তনটি আসলে দরকার, সেটিও আমরা দেখিয়ে যাব। প্রক্রিয়াগত ত্রুটিতে আসি। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্ট হানা ভোটের আয়োজন করছে, ভালো কথা। তাহলে গভর্নমেন্টকে কেন একটা পক্ষ নিতে হবে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা। আজকে যে প্রস্তাবক তিনি যখন একটি পক্ষ নেন, তখন একটি সমস্যা দাঁড়িয়ে যায়। সমস্যাটি হচ্ছে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের বিপক্ষেও তো অনেক লোক আছে, কিংবা বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর অনেকেই আছে যারা ইন্টেরিয়াম গভর্নমেন্টের সেন্টিমেন্ট ধারণ করেন না। তাহলে যিনি ধারণ করেন না, তিনি আসলে কোন পক্ষটি নেবেন? প্রথম সমস্যা।
দ্বিতীয় সমস্যাটি হচ্ছে এই হানা ভোটের প্রক্রিয়াকে রাজনীতিকরণ মানে হচ্ছে হানা ভোটের প্রস্তাবনার সাথে সাথে যখন আমরা কিছু রাজনৈতিক দলকে এর পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে দেখি তখন সমস্যাটা দাঁড়িয়ে যায়। এটি হচ্ছে একটি দেশের বৃহত্তর স্বার্থ। দেশের বৃহত্তর স্বার্থটি দেশের জনগণের কাছে আমরা কেন ছেড়ে দেই না, কিংবা সেই কনফিডেন্সটা কেন পাই না যে আমরা এটা নিরপেক্ষভাবে জনগণের কাছে ছেড়ে দেই, জনগণ সেটির বিচার করবে। সেই কনফিডেন্সটি না পেয়ে আমরা কিছু দল কী করলাম, এটার পক্ষে অবস্থান নিলাম, কিছু দলের বিপক্ষে অবস্থান নিলাম। এখন যে দলটি হানা ভোটের পক্ষে হায়ের পক্ষে অবস্থান নিয়েছে তাদের বিপরীত মতাদর্শের তাহলে করণীয়টি কী? তারা কি তাদের মতাদর্শ অনুসরণ করবে? বাংলাদেশ কিংবা উপমহাদেশের সেন্টিমেন্ট বলে বিপরীত রাজনৈতিক মতাদর্শ গ্রহণের থেকে সেটির বিরোধিতা করাই আমাদের যে মনস্তত্ত্ব, আমাদের যে মানসিকতা সেটি বেশি কাজ করে, যার কারণে এই হানা ভোটের একটা রাজনীতিকরণ হয়ে গিয়েছে। এই রাজনীতিকরণকে আমরা সমস্যাজনক হিসেবে দেখছি। ভবিষ্যতে এটি বাস্তবায়নের ক্ষেত্রে যেই রাজনৈতিক দল যেই জায়গায় স্ট্যান্স নিয়েছে তারা সেই জায়গাটিতে থাকবে। একটু জাস্ট আমি আমার বক্তব্যটা পরিষ্কার করে নিচ্ছি। এবার আসি নোট অফ ডিসেন্টে। লক্ষ্য করুন, আজকের যে জুলাই চার্টারটি স্বাক্ষরিত হলো সেখানে 33টি রাজনৈতিক দল সরাসরি নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং 17টি রাজনৈতিক দল কিছু প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করেছে। প্রশ্ন হচ্ছে, এই যে নোট অফ ডিসেন্ট এবং দ্বিমত পোষণ করার পরও এই ধারাগুলো 84টি প্রস্তাবনা আছে, তাহলে তারা সেগুলো বাস্তবায়ন করবে কিনা? তারা যেহেতু সরাসরি নোট অফ ডিসেন্ট দিয়েছে কিংবা সেখানে দ্বিমত পোষণ করেছে, আমরাও সন্দিহান তারা সেগুলো করবে না। আমি একটু সময় নিচ্ছি। এবার লক্ষ্য করুন, আমাদের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির কথায় আসি। আমরা এক বুক আশা নিয়ে আমাদের জীবনে জুলাই এসেছিল, আমাদের জীবনে 2024 সালের বিপ্লব এসেছিল, কিন্তু লক্ষ্য করেন এই বিপ্লবের পরের দিন কি হলো? পরের দিন হলো আমরা এক দল শুরু করলাম কি চাঁদাবাজির রাজনীতি, আরেক দল শুরু করলাম ধর্ম নিয়ে মুনাফিকের রাজনীতি। সমস্যাটি সেই জায়গায় না, সমস্যাটি হচ্ছে এক দল আমরা আরেক দলকে চাঁদাবাজ প্রমাণ করতে ব্যস্ত হয়ে গেলাম, আরেক দল আরেক দলকে ধর্ম নিয়ে মুনাফিক প্রমাণ করতে ব্যস্ত হয়ে গেলাম। এই রাজনীতিটি করার কথা ছিল না আমাদের। আমরা 5ই আগস্ট পর্যন্ত যারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, 6 আগস্ট এক দল হয়ে গেলাম চাঁদাবাজ, আরেক দল হয়ে গেলাম মুনাফেক। এটি হওয়ার কথা ছিল না। আমাদের হওয়ার কিছু ছিল কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়া। এখন আমি এই সমস্যাটি কেন করছি? তাহলে কি বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে না? বাংলাদেশে ধর্ম নিয়ে মুনাফিকি রাজনীতি হচ্ছে না? বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে, ধর্ম নিয়ে মুনাফিকি রাজনীতি হচ্ছে। কিন্তু আমি তো চাঁদাবাজির সমাধান নিয়ে কথা বলছি না, আমি তো ধর্ম নিয়ে রাজনীতির সমাধান নিয়ে কথা বলছি না। আমার যদি চাঁদাবাজির সমাধান নিয়ে কথা বলতে হতো তাহলে আমাকে কথা বলতে হতো বাংলাদেশে যেই মূল ভূখণ্ডের টোটাল ভূখণ্ডের 7-8% যে আজকে আমাদের ইজারা ভিত্তিক প্রথা আছে কিংবা খাস জমির বন্দোবস্তের বিষয় আছে, সে বন্দোবস্ত নিয়ে আমি আলোচনা করতাম, যেখানে ইজারা ভিত্তিক আমি সরকারিভাবে চাঁদাবাজি পৃষ্ঠপোষকতা করছি কিংবা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করছি। আমরা সেই রাজনীতিতে না গিয়ে আমরা কাদা ছোড়াছুড়ির রাজনীতিতে গিয়েছি। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ একটি বাক্য বলে শেষ করব। এই দেশটা আমাদের সবার। আমরা যদি এই দেশকে ভালোবেসে, আমরা যদি দলমতের ঊর্ধ্বে, অর্থাৎ বাংলাদেশে যারা রাজনীতি করে সবাই নিজের দেশের থেকে দলকে বেশি ভালোবাসে, যতদিন না আমরা নিজের দেশের থেকে দলকে কম ভালোবাসতে পারবো, দলের থেকে দেশকে বেশি ভালোবাসতে পারবো, ততদিন আমাদের রাজনীতিতে আশানুরূপ পরিবর্তন আসবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা বিরোধী দলের বক্তব্য শুনলাম। এবার সরকারি দলের সম্মানিত সদস্য সাইমন মৌসুমী বৃষ্টি সরকারি দলের পক্ষে বক্তব্য উপস্থাপন করবে। আমি আসলে বিতর্কটা শুরু করবে একেবারেই বিরোধী দলের সাথে একমত হয়ে। আজকে বিরোধী দল যে কথাগুলো বলে গেছেন যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা এত বড় একটি আন্দোলনের পরে এসেও নিজেরা মজলুম থেকেও যখন তারা জুলাই সনদকে স্বাক্ষর করেন তার পরবর্তীতে এসে শুধুমাত্র পিক করেন যেটি তাদের জন্য সুবিধাজনক। যে পয়েন্টটি তাদের জন্য সুবিধাজনক না সেই পয়েন্টে তারা কিন্তু এগোতে চান না। এই কথার সাথে বিরোধী দলের সাথে আমরা একেবারেই একমত। কিন্তু এই যে রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক দলগুলোর সাথে যাদের এত অত্যাচারের পরেও পরিবর্তন করা সম্ভব না, তাদের পরিবর্তন করার পথটা আসলে কি, সেই আলাপটি আজকে এই বিতর্ক থেকে আমরা জানতে চাই। যেমন আপনি যখন জনগণের ম্যান্ডেট নিয়ে যদি রাজনৈতিক দলকে নির্ধারণ করে দেন আপনার পরবর্তী নির্বাচনে 5% নারী রাখতেই হবে, ঠিক সেই মুহূর্তে অনেকগুলো দল সাইন করেনি সেই জুলাই সনদ, যেটার এখনও জনগণের ফুল ম্যান্ডেট আসেনি, সেটির থেকে অনেক বেশি পাওয়ারফুল যখন আপনি আমি সেই জুলাই সনদকে ম্যান্ডেট প্রদান করব এবং তারা সেই জায়গায় বাধ্য থাকবে। দ্বিতীয়ত, আজকে তারা বলেন যে নোট অফ ডিসেন্ট তো আসলে অনেক রাজনৈতিক দলের আছে, অবশ্যই আছে, সুবিধাজনক জায়গায় তারা নোট অফ ডিসেন্ট আসলে দিয়ে রেখেছেন যে তার যদি মনে হয় যে এই পয়েন্টটি হলে আমার ক্ষমতার প্রয়োগ আমি করতে পারবো না, প্রতিটি রাজনৈতিক দলই তার জায়গায় এই নোট অফ ডিসেন্ট দিয়ে গেছেন।
আজকে জনগণ হিসেবে সেই নোট অফ ডিসেন্টগুলো কি কি সেটি কিন্তু পুরো যখন সংস্কার কমিশনের অর্থাৎ ঐক্যমত্য কমিশনের মিটিং হয়েছে পুরো প্রত্যেকটি চ্যানেলে সেটি প্রচারিত হয়েছে। আপনার আমার জানার যেটি জায়গা সেই জায়গাটি থেকে আমরা জেনেছি। তবে হ্যাঁ, আমি এই বিষয়ে একমত, সরকারের উচিত ছিল এই জায়গাটির প্রচারটা আরও ভালোভাবে করা। হ্যাঁ ভোট কি না ভোট দিব সেটি পুরোপুরি জনগণের কাছেই রাখা। তারা কিন্তু আসলে চাইলেই আমাকে বলতে পারে না আমি না ভোট দিব না, এই অপশনটি আমার আছে। এবং আমার যদি মনে হয় যে আমার এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটি প্রয়োজনীয় না, তাহলে অবশ্যই আমি না ভোট দিব। এবং এই অধিকার শুধুমাত্র জনগণের। সংস্কারের এই যে গণভোটের প্রক্রিয়ায় ভুল আছে, কিছু জায়গায় আরও অনেক ভালো করা যেত, সেটা নিয়ে কোনো মানে এখানে আমরাও আসলে বিরোধিতা করছি না। কিন্তু আজকে আসলে জুলাই সনদে কি এসেছে, সেই আসার যে জায়গাগুলো সেটি কি আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে পরিবর্তন করতে পারবে কিনা দেখেন। 2009 সালে যখন আওয়ামী লীগ আসে, সেই 2009 থেকে পরবর্তী নির্বাচনের পর্যন্ত আওয়ামী লীগ ছিল তুলনামূলক সফট বলতে কি, মানুষের উপর নির্যাতনের জায়গাটা 2013 আগ পর্যন্ত তাদের তুলনামূলক কম ছিল। 2013 সালে যখন গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে একেবারেই নিজেদের ভোট চুরি ডাকাতি করে, এবং ভোট চুরি ডাকাতি তারা কীভাবে করলেন, প্রত্যেকটি জায়গায় নির্বাচন কমিশন, আজকে প্রত্যেকটি কমিশনে যখন তাদের নিজেদের লোক তারা বসানোর সুযোগ পেলেন, তার পরবর্তীতে সেই নির্বাচনকে তারা নিজেদের করে নিয়ে যেতে পেরেছিলেন। এই সুযোগটি কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আওয়ামী লীগকে আসলে দেওয়া ছিল। সেই আওয়ামী লীগ কখন ফ্যাসিস্ট হয়ে উঠল, যখন প্রত্যেকটি রাষ্ট্রীয় কাঠামো তার হাতে ছিল। জুলাই সনদে আসলে কি এসেছে? জুলাই সনদ এসেছে আপনি চাইলেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আপনি সরকার দল নিয়োগ করতে পারবেন না। এইটা যদি নিয়োগ করতে হয় আপনার বিরোধী দলীয় লোক লাগবে, আপনার মানবাধিকার কমিশনের লোক লাগবে, আপনার বিচার বিভাগ থেকে লোক লাগবে। অর্থাৎ যেটি শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধানমন্ত্রী বা সরকার দলের হাতে ন্যস্ত ছিল, সেই ক্ষমতাগুলো আজকে চেক অ্যান্ড ব্যালেন্স করার প্রস্তাব দেওয়া হয়েছে জুলাই সনদে। আজকে অনেক কিছু নিয়ে আমরা আলাপ করতে পারবো, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় সরকার প্রশ্ন একটু পরে নিব, ফ্যাসিস্ট হয়ে ওঠার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে নষ্ট করার আলাপটা দেওয়া হয়েছে জুলাই সনদে। আজকে আপনি মানবাধিকার কমিশন দেখেন, আপনি পুলিশ কমিশন দেখেন, আপনি এই জায়গায় নির্বাচন কমিশন দেখেন, প্রত্যেকটি কমিশনে এখন আর সরকার প্রধান শুধুমাত্র তাদের জায়গা থেকে কাউকে নিয়োগ করতে পারবে না। এবং একই সাথে আমাদের দেশে একটা বড় সিস্টেমেটিক সমস্যা, রাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনি শুধুমাত্র খেলনা হিসেবেই অনেক বেশি থাকেন। তার কাজ তিনি বিভিন্ন ভার্সিটিতে যাবেন, সেখানে গিয়ে তিনি তাদের সম্পর্কে জন্য একটু বক্তব্য রাখবেন এবং মাঝে মধ্যে হচ্ছে তিনি রাষ্ট্রের সামনে আসবেন। অথচ রাষ্ট্রপতির হওয়ার জায়গা ছিল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মিলে ওই দেশটার ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করবেন। জুলাই সনদে বলা হয়েছে এখন আর রাষ্ট্রপতির যে ক্ষমতার কম রাখার যে জায়গাটা সেটি না করে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করা হবে। একই সাথে যখন রাষ্ট্রপতি নিয়োগ করা হবে সেটি আপনি হচ্ছে এমন ব্যালটে দিবেন, অর্থাৎ আপনি না জানিয়ে ব্যালটে দিতে পারবেন। সেখানেও রাষ্ট্রপতি কিছুটা ফেয়ার হওয়ার যে জায়গাটা সেই জায়গাটা রাখা হয়েছে। এই যে বেসিক জায়গাগুলো আমাদের রাষ্ট্রকে ফ্যাসিস্ট করে ফেলে, সেই কথাগুলো বলা হয়েছে জুলাই সনদে। আজকে তাদের বক্তব্য থেকে একটা জায়গা আমি পেয়েছি, প্রশ্ন করেছিল রাষ্ট্রীয় যে 4 মূলনীতি আসলে বদল করা হচ্ছে, বদল করে আসলে সেখানে সাম্য বা সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র আনা হচ্ছে, সেটার দরকার কি? তাদের দল থেকেও আজকে যদি আমি সমাজতন্ত্রের বদলে গণতন্ত্র আনি, সেটি আসলে আমার বিদ্যমান পচা যে রাজনৈতিক সংস্কৃতি সেটির থেকেও খারাপ করবে কিনা সেই আলাপ আনেনি। কি প্রবলেম ছিল সেটাও আনেনি। এই মুহূর্তে যে সিস্টেমের যে জায়গাটা, আপনি চাইলেই সংবিধান আপনার মতো বদল করতে পারবেন না। আপনি চাইলেই কোনো সংবিধানের কোনো একটি ধারা আপনার ইচ্ছা মতো আপনি দিবেন এবং সেটি পরিবর্তন করা যাবে না, সেই জায়গাটি রাখতে পারবেন না। এটি একটি রাষ্ট্রের গণতান্ত্রিক জায়গায়, সাংবিধানিক জায়গায় খুবই নেসেসারি পয়েন্ট। আপনার দলীয় সংবিধান যেন না হয়, সেটি করার জন্য আপনার উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুইটা থেকে আপনার একসাথে হয়ে তারপর আপনার সংবিধান পরিবর্তন করতে হবে। অর্থাৎ যে সিস্টেমটা ফ্যাসিস্ট বানায় সেই ফ্যাসিস্টকে পরিবর্তন করছে আজকে জুলাই সনদ। তাই আশা করছি জুলাই সনদের যে 84টি ধারা আছে,
আমরা নিজেরা যেন সেটিকে আরেকটু জানার চেষ্টা করি, এরপরে আমি ঠিক করি আমি হ্যাঁ ভোট দিব নাকি না ভোট দিব। ধন্যবাদ। সরকারি দলের দুইজনের বক্তব্য আমরা শুনেছি। সরকারি দল প্রস্তাবের বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরেছেন। প্রথম বক্তা বিষয়টি কি কিরকম আছে, কি কি বিষয় সেগুলো বলার চেষ্টা করেছেন সরকারি দলের। আমরা দেখলাম দ্বিতীয় বক্তা মূল যেই বিষয়টির মধ্যে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন সেটি হচ্ছে বিদ্যমান ব্যবস্থায় যে ত্রুটিগুলো রয়ে গেছে, যেই ত্রুটিগুলোর কারণে বারবারই গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ত্রুটিগুলোকে সংস্কারের জন্যই গণভোটের আয়োজন, প্রস্তাবনার প্রয়োজন। আমরা এবার বিরোধী দলের দ্বিতীয় বক্তার বক্তব্য শুনব। বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত সদস্য শারমিন নীলর্মী। এই সংসদ মনে করে আসন্ন গণভোট, যেটা 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আশানুরূপ পরিবর্তন আনবে। আমি এই প্রস্তাবনার বিপক্ষে কথা বলছি। প্রস্তাবনার বিপক্ষে কথা বলছি মানে এই নয়, আমাদের দলের প্রতিনিধিরা বলে গেছেন যে আমরা মনে করি যে ভোটের যে কার্যক্রম শুরু হয়েছে, একটা সুষ্ঠু নির্বাচন, সেটা অত্যন্ত ইতিবাচক এবং এটাই রাজনৈতিক সংস্কৃতিতে একটা সুষ্ঠু পরিবর্তন হওয়ার সাপেক্ষে একটা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম। সেই আশাবাদ ব্যক্ত করে হ্যাঁ এবং না ভোট, এবং শুধুমাত্র এই গণভোটের হ্যাঁ এবং না ফলাফলের উপরে ভিত্তি করে, অথবা বলতে চায় যে শুধুমাত্র হ্যাঁ ফলাফলের উপর ভিত্তি করেই কি আশানুরূপ পরিবর্তনটা ঘটবে। প্রশ্ন রাখি, আমাদের প্রথম বক্তা বলেছেন যে 6 তারিখ থেকে কেউ হয়েছেন চাঁদাবাজ, কেউ হয়েছেন মুনাফেক, অথচ 5 তারিখ রাতেই ছিলেন তারা একত্রে পাশাপাশি দাঁড়িয়ে যুদ্ধ করবার সৈনিক। কে কোন দল মতের আমরা সেটা দেখিনি, আমরা দেখেছি যে দেশের বৃহত্তর স্বার্থে আমাদেরকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। তাহলে এই যে ঐক্য প্রক্রিয়ার মধ্যে যে অনৈক্যটা হলো, দেশের ভালোবাসার ঘাটতিকেও এখানে আশঙ্কা করছে না, কিন্তু মত এবং পথের ভিন্নতা রয়েছে, এবং মত এবং পথের ভিন্নতা থাকাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদেরকে জুলাই সনদের দিকে তাকাতে বলি। আমি জুলাই সনদটা একটু ভালো করে পড়ার চেষ্টা করেছি। আমি বড় দলগুলোর নির্বাচনী ইশতেহার যেটা গত 2-1 দিনে প্রকাশিত হয়েছে সেগুলোও পড়ার চেষ্টা করেছি। আপনি জুলাই সনদে দেখবেন স্বাধীনতার ইতিহাস বলা হয়েছে, প্রত্যেকটা বড় দল বলেছে স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, এই ভূখণ্ডের ইতিহাস ওনারা নতুন করে লিখবেন, ওনারা পুনরুজ্জীবিত করবেন, ওনারা প্রকৃত ইতিহাস খুঁজে বের করবেন। এটা না খুবই মুশকিলের কথা। প্রকৃত ইতিহাস হচ্ছে একটা ডাইনামিক জিনিস, এটার ক্রিটিসিজম থাকবে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকবে, সত্য মিথ্যা বিভিন্ন ন্যারেটিভ, সত্য মিথ্যা হয় না ইতিহাসের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে বিভিন্ন ক্রিটিক্যাল অ্যানালাইসিস হয়। আপনি জুলাই সনদ পড়েন, আপনি বুঝতে পারবেন না 71 সালে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। আপনি বুঝতে পারবেন না বাংলাদেশ নামক রাষ্ট্রটি কাদের সাথে যুদ্ধ করে আজকের বাংলাদেশে এসেছে। আমি ছোট থেকে জেনে এসেছি, আমার প্রজন্ম জানে, হানাদার বাহিনী বলা এবং পশ্চিম পাকিস্তানিদের সশস্ত্র আক্রমণ, গণহত্যা, এই দুটোর যে ভাষার রাজনীতি, সেটা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করেছে। আমরা জুলাইয়ে কি চেয়েছি? আমরা জুলাইয়ে চেয়েছি 71-এর চেতনা যাতে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত হয়। আমরা কিন্তু 71-এর চেতনাকে বিসর্জন দিতে চাইনি। আমরা বলেছি যেই চেতনার ব্যবসা হয়েছে, যেই চেতনা আওয়ামী লীগ নিজেদের বলে কুক্ষিগত করেছে, সেই মুক্তিযুদ্ধকে আমরা সবার করে তুলব, কারণ মুক্তিযুদ্ধ আসলে সবার। আপনি জুলাই সনদ পড়েন, আপনি জুলাই সনদে, আমি খুব দুঃখের সাথে বলছি, আমাদের সেইটুকু সাহস রাখা উচিত ছিল, প্রয়োজন ছিল যে আমাদের লড়াই সংগ্রামের ইতিহাসটা যেন আমরা ঠিকমতো তুলে ধরি। এমনভাবে বলা হচ্ছে যেন হ্যাঁ ভোট দেয়া হচ্ছে, হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা ম্যাজিক ল্যাম্প। আমরা হ্যাঁ ভোট দিয়ে ঘষা দিব আর সমস্ত সংস্কার হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু একদমই সেরকম নয়। ধরেন আমি কতগুলো উদাহরণ দেই।
আজকে না ভোট বিজয়ী হলো, আজকে পুরনো সংবিধান থাকলো, আমি জিজ্ঞাসা করি এই যে ফ্যাসিবাদের জন্ম, এই ফ্যাসিবাদ কি শুধুমাত্র সংবিধানের এই পুরনো সংবিধান বা ৭১ পরবর্তী সংবিধানের কারণে ফ্যাসিবাদের জন্ম ঘটেছে? আমাদের ৯০ থেকে গণতান্ত্রিক যাত্রায় আমরা বারংবার যেভাবে এগিয়ে যাচ্ছিলাম, আমাদের ৩-৪টা নির্বাচন তো খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে, খুবই গ্রহণযোগ্যভাবে হয়েছে, এই সংবিধানকে রেখে হয়েছে। তার মানে হচ্ছে সংবিধান সংশোধন প্রয়োজন। আমরা মনে করি যে সংবিধান সংশোধন প্রয়োজন, কিন্তু একই সাথে ভাবা দরকার যে শুধুমাত্র সংবিধানের সাংঘর্ষিকতা বা অপর্যাপ্ততাই কি এই ফ্যাসিজমের জন্ম দিয়েছে? ধরেন পরিবারতন্ত্র, আপনি কি মনে করেন যে আচ্ছা হ্যাঁ ভোট জিতলো, 2 টার্মের বেশি কেউ কোনো ব্যক্তি নির্বাচিত হতে পারবেন না? আমি আপনাদেরকে মনে করিয়ে দেই, আজকে বড় দলগুলো থেকে উত্তর প্রজন্ম অর্থাৎ পরিবারের ছেলেমেয়েরা দাঁড়িয়েছে মেলা মেলা। অন্তত 2টো বড় রাজনৈতিক দলের বহু এমপি পদপ্রার্থী আছে যারা সেই সমস্ত দলের খুবই প্রভাবশালী নেতা বা নেত্রীর ছেলেমেয়ে। আজকে আপনাদেরকে মনে করিয়ে দিই, আমি জানি না ইতিহাস আপনাদের জানা আছে কিনা, আমরা এরশাদের সময় রাতারাতি শুনলাম যে এরশাদের পুত্র জন্মগ্রহণ করেছেন। এখানে আমাদের স্পিকার মহোদয় রয়েছেন, আমাদের লুৎফুল্লাহ রাহি ভাই রয়েছেন। অর্থাৎ উত্তর প্রজন্ম জন্ম দেওয়ার ইতিহাসও বাংলাদেশের ইতিহাসে রয়েছে। এটা মনে করবার কোনো কারণ নাই যে 2 টার্মের প্রধানমন্ত্রী নির্বাচন এইটাতে বাউন্ডারি করে দিলে, আমি ইকোনমিক্সের ভাষায় বলি বাউন্ডারি কন্ডিশন করে দিলেই আমার পরিবারতন্ত্র নির্মূল ঘটবে। এটা ঘটবে না। এটা কোথায় ঘটবে, কখন ঘটবে? এই যে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, তাহলে আমাদের জুলাইয়ের চেতনা বা ৭১-এর চেতনা বলেন, জুলাইয়ের চেতনা বলেন, ৯০-এর চেতনা বলেন, আমরা তো এই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে এসেছি। কোনো কম্প্যারিজনের দরকার নেই, প্রত্যেকটা বাঁকে বাঁকে গিয়ে একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলোর মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই দেশকে ভালোবেসেছি। প্রশ্ন করি এবং অভিজ্ঞতা বলি, আপনি বাংলাদেশ ব্যাংকের ডেটা অ্যাক্সেস করেন, গত 5 বছরে বাংলাদেশ থেকে বিদেশে স্টুডেন্ট ফাইল, বিদেশে যে সমস্ত ছেলেমেয়েরা যায় তাদের স্টুডেন্ট ফাইল আছে 4400টা। আর ইউনেস্কো বলছে বাংলাদেশ থেকে শুধুমাত্র 2022-এই গেছে 28,000 স্টুডেন্ট। তাহলে আমার বাংলাদেশ ব্যাংক কী করে? আপনি যখন নির্বাচন ম্যানিফেস্টোতে বাংলাদেশ ব্যাংককে অটোনমি দিবেন, আপনার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক এই তথ্যগুলো ঠিকমতো সংগ্রহ করবে? বাংলাদেশ ব্যাংকের, আপনি আজকে বলছেন যে ভোট, গোপন ব্যালটে ভোট হলে সব সমস্যার সমাধান হয়। আপনাদেরকে জানাই, আপনাদের নিজেরাই মাত্র জাকসু ইলেকশন করেছেন, হলে হলে ভোট দিয়েছেন। আমি নিজে জাকসু ইলেকশনের সাথে জড়িত ছিলাম আমার আমলে। প্রত্যেকটা ভোট প্রত্যেকটা মানুষ কাউন্ট করতে জানে, যারা রাজনীতি করে তারা জানে যে এই হলে আমি কেন 15টা ভোট কম পেলাম। আমি জানতাম যে আমার হলে কে 15টা ভোট এই দলকে দেয় নাই, তো ওই দলকে দিয়েছে। সেখানে 150টা ভোটের মধ্যে আপনি জানবেন না, 300টা ভোটের মধ্যে আপনি বুঝবেন না কে আপনাকে দেয় নাই? আপনার এত সাহস ঘটবে যে আপনার দলীয় নেতৃত্বকে অগ্রাহ্য করে আপনি গোপন ব্যালটে হলে দিয়ে দিবে? এই যে সংস্কৃতি, এই যে ত্রাসের সংস্কৃতি, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বের সাথে বিবেচনা করে দেখা দরকার। সংবিধান সংশোধন করে সেইটাই চর্চায় আনাটা একটা আরেকটা লেভেলের সংস্কৃতি, আরেকটা রাজনৈতিক সংস্কৃতির উত্তরণ। প্র্যাকটিসটা জরুরি। আমি কখনোই বলছি না বা আমরা কখনোই বলছি না সংবিধান সংশোধন প্রয়োজনীয় নয়, কিন্তু ধরেন যখন আমি দেখি যে অসাম্প্রদায়িকতা বাদ দেওয়া হয়েছে, কারণ হচ্ছে সেটা নাকি ধর্মীয় ভাবগাম্ভীর্যের বিরুদ্ধে যায়, আমার কোনো আপত্তি নাই, কারণ ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় মর্যাদা সেগুলো রয়েছে, একই মানে সেগুলো ক্যারি করে।
তাহলে আমি বলি ভাষারই যদি রাজনীতি হয়ে থাকে, আমি যদি ভাষার রাজনীতিতেই সংবেদনশীল হয়ে থাকি, তাহলে জুলাই চার্টারে কেন ছাত্র বলা আছে, কেন শিক্ষার্থী বলা নাই? একই টোকেনে আমি যদি ভাষার রাজনীতিকেই স্বীকার করি, তাহলে আমার তো এই বিষয়গুলোকেও খেয়াল রাখতে হবে। আমার সকল শিক্ষার্থী এখানে অংশ নিয়েছে। আমি শুধুমাত্র নারী বলে একটা ব্র্যাকেটের মধ্যে বন্দি হতে চাই না, কিন্তু আমি শিক্ষার্থী, আমি পেশাজীবী, আমি রাস্তায় থাকা মানুষ, আমি ঘরে থাকা মানুষ, আমি সকল নাগরিকের একটা অংশ। এবং আপনারা জুলাই চার্টারটা পড়ে দেখবেন যে প্রতিটা যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে লেখা আছে যে যেই দল নোট অফ ডিসেন্ট দিয়েছে উনারা যদি ক্ষমতায় যান তাহলে উনাদের ম্যানিফেস্টোতে নোট অফ ডিসেন্ট দেওয়ার যে জায়গাটা আছে উনারা বাধ্য থাকবেন না সংবিধানের সেই জায়গাটা আপহোল্ড করতে, হ্যাঁ ভোট জিতলেও উনারা উনাদের ম্যানিফেস্টো হিসেবে সেই জায়গাটা আপহোল্ড করবেন। ফলে আমি অনুরোধ জানাবো যে সকলকে গভীর মনোযোগের সাথে এই চার্টারটা পড়ার জন্য এবং একটু বোঝার জন্য যে আমি কিসে ভোট দেব, আমার সংস্কারের আসলে স্থায়িত্ব কোথায় ঘটবে। ধন্যবাদ। জমে উঠেছে সংসদীয় বিতর্ক। আমরা সরকার দলের সম্মানিত সদস্যদের 2 জন সদস্যের বক্তব্য শুনেছি। এই সংসদের বিরোধী দলের 2 জন সদস্যের বক্তব্য শুনলাম। যারা বিরোধী দলে আছেন তারা বলছেন, তারা জানাচ্ছেন যে এই বিষয়ে ভোট হচ্ছে তার ব্যাপ্তি, তার অনেক চারটা থেকে 84টা থেকে শুরু করে প্রক্রিয়াগত, এবং তারা বলে দেখার চেষ্টা করছেন, খুঁজে দেখার চেষ্টা করছেন আসলে কোন পরিবর্তন আমরা কিভাবে আনব। আমরা বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে এক জায়গায় দেখতে পাচ্ছি যে তাদের একমত যে দেশ পরিবর্তনের জন্য, এই জায়গা থেকে উত্তরণের জন্য বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু নিয়মকানুনের পরিবর্তন যে প্রয়োজন সে বিষয়ে তাদের মধ্যে কোনো বিতর্ক নেই। তবে কিভাবে করবেন এবং বর্তমান অবস্থায় কি কি ত্রুটি রয়েছে এ নিয়ে তাদের মধ্যে বিতর্ক জমে উঠেছে। এই পর্যায়ে সরকারি দলের দলনেতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফুল ইলাহি ওনার বক্তব্য উপস্থাপন করবেন। আমরা 71-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা গণযুদ্ধের আকারে সেটি আমরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় বা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছি। পরবর্তী সরকার সমূহের ব্যর্থতার মধ্য দিয়ে বিগত 15 বছরের যে একটা ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য দিয়ে, সাংবিধানিক বাধ্যবাধকতাকে পুঁজি করে একইভাবে যে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নামমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদেরকে বাধ্য করেছে দিনের পর দিন। সেখান থেকে ফ্যাসিবাদ কায়েম হয়েছে এবং তার বিরুদ্ধে আমরা আবারও 71-এর চেতনায় এবং এই বৈষম্যবিরোধী আন্দোলনের গতিধারায় নতুন পট পরিবর্তনের একটা সূচনা হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। এবং সেই বিপ্লব পরবর্তী 12ই ফেব্রুয়ারির যে কাঙ্ক্ষিত নির্বাচন, যে নির্বাচনে গণভোট, এই গণভোটের মধ্য দিয়ে একটা রাজনৈতিক পরিবর্তন বা সাংস্কৃতিক একটা রাজনৈতিক সংস্কৃতি যে পরিবর্তনে একটা ইতিবাচক প্রভাব ফেলবে নিঃসন্দেহে বলতে পারি। এবং এই গণতান্ত্রিক ধারা আমরা দেখেছি যে খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে এথেন্সে যে গণতান্ত্রিক ধারা, সেখান থেকে গণতন্ত্রের বিকাশ। পরবর্তীকালে 1640 সালে আমরা দেখি আমেরিকায় ম্যাসাচুসেটসের স্বাধীনতার প্রশ্নে বা সেখানের এই সাংবিধানিক শাসনতান্ত্রিক পরিবর্তনের ধারা এ ধরনের গণভোট আয়োজিত হতে দেখেছি। 1946 ইতালিতে, 1947 আমাদের বাংলাদেশের সিলেটকে অধিভুক্ত করার মধ্য দিয়ে গণভোট। বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমাদের বাংলাদেশের আগে 3বার আমরা দেখেছি গণভোট। 1977-এ, তারপরে 1985 সালে হুসেন মোহাম্মদ এরশাদের যে সামরিক শাসনকে বৈধতা দেওয়ার প্রশ্নে গণভোট। 1951 সালে 91-তে আমরা এসেছি যে এখানকার সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত যে সরকার ব্যবস্থার পরিবর্তনকে সামনে রেখে গণভোট, যার ফলে গণভোট আমাদেরকে নতুন করে একটা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় আনতে সহায়তা করেছে, যে সরকার ব্যবস্থার মধ্যে জনগণের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের চেতনায়,
যে আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হওয়ার ফলে কিন্তু জুলাই বিপ্লব এবং আজকের এই গণভোটের দ্বার প্রান্তে আমরা, যার ফলে গণভোট হা যেটাই হোক, কিন্তু গণভোটের মধ্য দিয়ে একটা পুরাতন সংস্কৃতির পরিবর্তে একটা নতুন সংস্কৃতির বিকাশ, যেটা জুলাই সনদের অনেক ক্ষেত্রে আছে। অনেক ক্ষেত্রে আমার বিরোধী দল বলেছেন যে সেখানে অনেকের যে নোট অফ ডিসেন্ট, সংবিধান কোনো বাইবেল নয় যে পরিবর্তন করা যাবে না। সংবিধান মানুষের জন্য, সংবিধান যুগের জন্য, যুগের পরিবর্তনের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তনশীল। আমাদের জাতিসংঘের সনদের দিকে দেখলে তাকে দেখতে পারি যে আমাদের 48-এর 47-এর 45 সালের পরে জাতিসংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে 4টি সংবিধান সংশোধনী নিয়ে এসেছে, সেখানেও কিন্তু বিধিবদ্ধভাবে নয়, যেখানে ভেটো প্রক্রিয়া সনদের 18 অধ্যায়ের 108 এবং 109 ধারা সম্পূর্ণভাবে অসাংবিধানিকভাবে 4টি পরিবর্তন কিন্তু জাতিসংঘ তার সনদ নিয়ে কিন্তু বিকশিত হয়ে আছে, যার ফলে সনদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেটি যে পরিবর্তন করা যাবে না সেটি বরং এই গণভোটের মধ্য দিয়ে আগামী সংবিধান রচিত হবে। সংবিধানের যে ত্রুটিগুলি বিচ্যুতিগুলি পরবর্তী প্রয়োজনে পরবর্তী সংবিধান বা পরবর্তীতে আবার গণভোটের মাধ্যমে হয়তো সংশোধন করা সম্ভব হবে, যার ফলে বর্তমান গণভোট একটি নতুন যুগের সূচনা করে, যেখানে একটি দীর্ঘকালব্যাপী যে পরিবারতন্ত্র বা একটি দলকেন্দ্রিক পরিবারতন্ত্রের আবর্তে একটা রাজনৈতিক কালচার, সেই কালচার থেকে বেরিয়ে আসার জন্য এই গণভোট একটি ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি। এবং এই পরিবারতন্ত্রের থেকে শুধু নাই, বরং পরিবারতন্ত্রের বাইরে গিয়েও যে নতুন সংস্কৃতির বিকাশ হবে, সেটি মানুষের, আমরা মনে করি যে মানসিক চেতনা, মানসিক সচেতনতা এবং গণতন্ত্রের প্রতি আস্থা এবং সর্বোপরি আমাদের দেশ এবং জনগণের প্রতি যে মমত্ববোধ, দায়বদ্ধতা, নৈতিকতা থেকে কিন্তু এই রাজতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে বা পরিবারতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারার বিকাশ সাধন সম্ভব, এবং সেই বিকাশের ক্ষেত্রে গণভোট একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে আমি মনে করি। এবং আসুন আমরা আগামী দিনে সবাই মিলে যেন এই গণভোটটাকে অর্থবহ করে তুলতে, এই গণভোটের মধ্য দিয়ে যে সংবিধান রচিত হবে সেখানেও যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো পরিবর্তনের সম্ভাবনা থাকবে, এবং এভাবেই যুগে যুগে সময়ের গতিধারায় আধুনিক রাষ্ট্র ব্যবস্থার পত্তনের পর থেকে আধুনিক বিশ্ব ব্যবস্থায় কিন্তু সনদ সংশোধনের মধ্য দিয়েই গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা চলমান। আমাদের বাংলাদেশ তা থেকেও ব্যতিক্রম নয়। আসুন আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জনগণের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম, নতুন করে আবার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যায়। গণভোট হোক জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি হাতিয়ার। আসুন সবাই গণভোটে শরিক হই, পরবর্তী বাংলাদেশকে বিনির্মাণ করি এবং জনগণকে একটি সত্যিকার অর্থে সুন্দর একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিই। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন বিরোধী দলের ইশরাত শারমিন স্বর্ণ। বেশ কিছু শব্দ এসেছে যে শব্দগুলোর আসলে ব্যাখ্যা তেমনভাবে আমাদের বিতর্কে উঠে আসেনি। পলিটিক্যাল ইকোনমি একটা শব্দ যেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করতে পারিনি, আমাদের আরও আলোচনা করার সুযোগ আছে, কিন্তু এসব আলোচনা করার জন্য আরও অনেক সময়ের হয়তো প্রয়োজন, এত সময় হয়তো আমাদের হাতে নেই। আমি শুধু ছোট ছোট কিছু ঘটনা বলবো এবং তারপর সেই ঘটনাগুলোকে একসাথে নিয়ে আসবো যে কেন এই ঘটনাগুলো বললাম। জুলাই সনদের আলোচনা করতে গিয়ে আমি প্রথমে যে কথাটা বলতে চাই, বাংলাদেশ যে জায়গাগুলোতে এগিয়ে আছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে খুব দুঃখজনকভাবে চাইল্ড ম্যারেজ। বাংলাদেশ দশকের পর দশক ধরে চাইল্ড ম্যারেজে এগিয়ে আছে, কিন্তু চাইল্ড ম্যারেজ সংক্রান্ত যে আইন, সেই আইন কিন্তু বাংলাদেশে বলবৎ আছে, কিন্তু সেই আইনের যে প্রতিফলন, তার আউটকামে কিন্তু আমরা সেই প্রতিফলনটা দেখতে পারিনি। বাংলাদেশের যে প্ল্যানের জায়গাটা, বাংলাদেশের যে আইনের জায়গাটা, কাগজে কলমে সেটা আমরা বছরের পর বছর দেখেছি। আমাদের চমৎকার কিছু প্ল্যান আছে, কিন্তু আমাদের দেশের সাধারণ জনগণের কাছে সেই প্ল্যানের যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো আমরা সেই পর্যন্ত নিতে পারিনি। অর্থাৎ কোথাও আমাদের একটা ডিসকানেক্ট রয়ে গেছে। ওই ডিসকানেক্টের জায়গাটা নিয়ে যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে আমাদের মনে আসতে হবে যে এই জুলাই সনদ নিয়ে যখন আমরা কথা বলছি, জুলাই সনদ যখন আমরা বাস্তবায়ন করব বলছি, তখন সেই বাস্তবায়ন আসলে কি ধরনের বাস্তবায়ন হতে যাচ্ছে, বা আদতে আসলে যে ধরনের বাস্তবায়ন আমরা স্বপ্নে দেখি সে ধরনের বাস্তবায়ন আমরা করতে পারবো কিনা। কেন এই প্রশ্নটা আমি করছি? কারণ নোট অফ ডিসেন্টের কথা বেশ কিছু জায়গায় এসেছে। কোনো একটি দল সম্ভবত নোট অফ ডিসেন্ট দিয়েছে দুদক কমিশনার সংক্রান্ত ব্যাপারে। দুদক কমিশনারের যে এক্সপেরিয়েন্স,
ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, সেটা নিয়ে সম্ভবত একটা নোট অফ ডিসেন্ট এসেছে। এটা নিয়ে আরও ব্যাখ্যার, আরও আলোচনার সুযোগ ছিল। মূলত আমি আসলে যে কথাগুলো বলার চেষ্টা করেছি, যে বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের বর্তমান সমস্যাগুলো মূলত আসলে চাঁদাবাজি, ধর্মীয় অসহিষ্ণুতা, অর্থাৎ একদিকে করাপশন এবং আরেকদিকে ধর্মীয় অসহিষ্ণুতা, দুটো সমস্যা আমাদের বাংলাদেশে। এই দুটো সমস্যা কিভাবে সমাধান করা হবে তার যে যথাযথ একটা পথরেখা, সেই পথরেখার জায়গাটাতে আমরা অভাব দেখতে পাচ্ছি। সেই অভাবটা আমরা রাজনৈতিক দলের সদিচ্ছার জায়গায়ও দেখতে পাচ্ছি, সেই অভাবটা আমরা সাধারণ মানুষের যে সামনের দিকে তাকানোর জায়গাটাতেও দেখতে পাচ্ছি। সংবিধান সংশোধনের চেষ্টা আমরা করছি, কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমেই যে আমরা বাংলাদেশের যে রাজনৈতিক সহিষ্ণুতার অভাব, সেই সহিষ্ণুতার অভাবকে দূর করতে পারবো, এটা আসলে আমরা নিশ্চিত করে বলতে পারি না। অর্থাৎ আশানুরূপ পরিবর্তনের কথা যে আমরা বলছি, সেই আশানুরূপ পরিবর্তনে আমরা যেতে পারবো এই নিশ্চয়তা আমরা কিন্তু দিতে পারছি না। এটাই আমাদের হতাশার জায়গা বিরোধী দল থেকে। ধন্যবাদ সবাইকে। বিরোধী দলের পক্ষ থেকে যুক্তি খণ্ডনের জন্য অধ্যাপক শারমিন নীলর্মী উপস্থাপন করবেন। বিরোধী দলের পক্ষ থেকে অধ্যাপক শারমিন নীলর্মী। নন ডিসক্লোজার এবং ডিসক্লোজার সম্পর্কে আমরা হয়তোবা সকলেই জানি। অর্থাৎ একটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রের সাথে বা মাল্টিপল রাষ্ট্রের সাথে কোনো ধরনের চুক্তির মধ্যে, যে কোনো ধরনের চুক্তির মধ্যে আবদ্ধ হয়, সেখানে কিছু গোপনীয়তার ব্যাপার থাকে। আমরা দীর্ঘদিন ধরে সেই গোপনীয়তা যাতে জনসম্পৃক্ততা পায়, যতদূর সম্ভব জনসম্পৃক্ত করে যেন সেই কাজগুলো করা হয়, সেই বিষয়ে কথা বলেছি। এখানে জুলাই সনদে আছে যে আমি কোনো চুক্তি করে এলাম, সেই চুক্তি আবার র্যাটিফাইড হতে হবে এবং সবার সামনে নিম্নকক্ষে আলোচিত হতে হবে। তাহলে আমার সাথে বাণিজ্য চুক্তি বা অন্য চুক্তি আসলে অন্য রাষ্ট্র করতে চাইবে না, কারণ এই নন ডিসক্লোজারের কিছু ইস্যু থেকেই যায়। তাহলে প্রশ্ন থাকতে পারে যে আমি এই ছাড়া আর কিভাবে এই জায়গাটা পূরণ করতে পারবো। আমি আমার অর্থনীতির বাণিজ্যের উপরে খুব বড় ধরনের ঝুঁকি না নিয়ে আমি আস্থায় নেব সেই সরকারকে, যেই সরকারকে আমি ভোট দিয়েছি। সব কিছু ওই নন ডিসক্লোজারের মধ্যে র্যাটিফাই করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা থাকলে আমরা পিছিয়ে যাব। এই জিনিসটা একটু মাথায় রাখার কথা বলি। আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, আপনারা ইকোনমিক্সের ছাত্র আছে, ম্যানিফেস্টো পড়েন, কয়েকটা দল দিয়েছে, কত লক্ষ্যে পৌঁছাতে চায়, কত % জিডিপি গ্রোথে যেতে চায়। আমাদের এখনকার জিডিপির সাইজ কত? 450 থেকে 475 বিলিয়ন ডলার। আপনি তাদেরটা হিসেব করেন, প্রতি বছর যদি তাদের বলা গ্রোথ রেট করেন, 2040 বা 2050-এ ওনারা যেই জায়গায় পৌঁছতে চেয়েছেন সেই সংখ্যাটা ওনারা ভুল করেছেন। আরও বেশি না, অনেক কম হবে। কেউ যদি বলে থাকেন 2 ট্রিলিয়নে পৌঁছাবেন, আমার হিসেবে বলছে যে ওনাদের গ্রোথ রেট ধরলেও সেটা 1.5 ট্রিলিয়নের কম হয়। তাহলে আমি যখন হিসাব মেলাই, আমার হিসাবের অঙ্ক যখন করি, মানুষকে আমি এত বোকা মনে করি কেন? হ্যাঁ, আমি তো অঙ্ক ঠিকঠাক মতো করে উপস্থাপন করব। ফলে আমি যে মানুষকে বোকা বানানোর আসলে তেমন কোনো সুযোগ নাই। হ্যাঁ, এই প্রবণতাটাই খারাপ যে আমি মানুষকে বোকা মনে করছি। সবশেষে বলবো, এই যে বলা হচ্ছে যে দুর্নীতির ব্যাপক সংস্কার, দুর্নীতি দমন কমিশন, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে রাষ্ট্রপতি একজন ব্যক্তি হিসেবে তার উপরেই সকল চয়েস ন্যস্ত করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গায়, তার মধ্যে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনের প্রধান নিয়োগ করবার ক্ষেত্রে। আমরা মনে করি প্রধানমন্ত্রীর ক্ষমতা যেমন কমানো দরকার, ঠিক তেমনিভাবে গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্রপতির ক্ষমতাও নিরঙ্কুশ করবার কোনো অর্থ হয় না। সেটাও এক ধরনের ফ্যাসিবাদের জন্ম দেয়। এখানে বিকল্প ভাবা দরকার ছিল। আরেকটা জিনিস বলে শেষ করব, সকলে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, কেউ শিক্ষক হিসেবে, কেউ শিক্ষার্থী হিসেবে। জুলাইয়ের পরে আমরা দেখেছি শিক্ষাঙ্গনগুলো কোনো মতেই, প্রশাসনগুলো যে নতুন নিয়োগ হয়েছে, আমরা রাজনীতি মুক্ত করতে পারি নাই। যে যত বড় কথাই বলুক, বড় দলগুলো চাপ দিয়েছে এবং তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে প্রশাসনে। এটা যদি দুর্নীতি না হয়, তাহলে দুর্নীতি কোনটা? ধন্যবাদ।
এবার সরকার দলের প্রধানের যুক্তি খণ্ডন এবং সর্বশেষ বক্তব্যের মধ্য দিয়েই আমাদের আজকের এই প্রস্তাবনার বিষয়ে যে আলোচনা তা সমাপ্তি ঘটবে। বিরোধী দলের প্রথম বক্তা বারবার বলছিলেন যে হানার ভোট রাজনীতি করা হচ্ছে, মানে সেই প্রশ্নটি আমি আসলে তাকে করতে চাচ্ছিলাম যে হানা ভোট তো এটি রাজনীতিরই অংশ, এটি কি আপনি বিরাজনীতিকরণ করার কোনো পরিকল্পনা বা বিরাজনীতিকরণ করলে কি কোনো লাভ হতো কি না সেটি আপনারা চিন্তা করতে পারেন। নোট অফ ডিসেন্স নিয়ে বারবার কথা এসেছিল, তিনজনই নোট অফ ডিসেন্সের কথা বলেছিলেন। মাননীয় সদস্য বলছিলেন দুদক থেকে কিছু দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি দুদকের যে দুদক সংক্রান্ত যেই ইয়াটা ছিল, যে সংস্কার প্রস্তাবটি ছিল, সেখানে আমি দেখেছি 7টি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন নোট অফ ডিসেন্টসের ব্যাপারে যদি একদম নির্দিষ্ট করে আমরা বলতে চাই, নোট অফ ডিসেন্টসও কিন্তু আমরা মানে আপনি যদি একটু নিরপেক্ষভাবে চিন্তা করেন, নোট অফ ডিসেন্টস এই পয়েন্টগুলো দেওয়াও কিন্তু গণতন্ত্র চর্চারই একটি অংশ। 33টি দল কিন্তু এই সংলাপে অংশগ্রহণ করেছিল এবং যেটি হচ্ছে যে আমরা হিসাব করে দেখেছি যে 33টি দলের মধ্যে 6টা দলের কোনো না কোনো সদস্য কখনো না কখনো সংসদ সদস্য ছিল, বাকি 27টি দলের কেউই কোনোদিনও সংসদ সদস্য ছিল না এবং এদের মধ্যে 2টা দলের মাত্র সরকার গঠন অথবা সরকারের সাথে সম্পৃক্ত হওয়ার মতো সুযোগ ছিল। সুতরাং দুদকের আমি শিডিউলটাই পড়েছি, 5টি শিডিউল, 4টা হচ্ছে তার মধ্যে সাব শিডিউল, অর্থাৎ এত বড় একটা শিডিউলের মধ্যে একটি রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা মতাদর্শ আছে, ওদের একটা স্ট্রাকচার আছে, ওরাও দেশকে নিয়ে ভিন্নভাবে চিন্তা করে। আজকে আমরা এই 6জনই কিন্তু কোনো একটা পয়েন্ট 6ভাবে দেখতে পাচ্ছি। সুতরাং আমার 33টা রাজনৈতিক দল কোনো একটা পয়েন্টকে ভিন্নভাবে দেখতেই পারেন। আমরা মনে করি যে এই নোট অফ ডিসেন্স অথবা এখানে যে আলোচনাগুলো তারা করেছেন সেটিও কিন্তু একটি সুস্থ গণতান্ত্রিক চর্চারই একটি অংশ বলে আমরা মনে করি। ম্যাডাম বলছিলেন যে ইন্টারন্যাশনাল ট্রিটিজের কথা, আমরা একটু হোমওয়ার্ক করে যেতে দেখেছিলাম যে 1986-এ কিন্তু সুইজারল্যান্ডে শুধুমাত্র এই ইন্টারন্যাশনাল ট্রিটিজের উপর একটা রেফারেন্ডাম করেছিল এবং এটি কিন্তু স্যার বললেন যে এখনও পর্যন্ত এটি ওনারা প্রচলিত আছে। সেটি নিয়ে একটু পরে আমি কথা বলছি যে আমাদের হচ্ছে যে আমাদের একটা পরিবর্তনের সূচনা কিন্তু এটি, মানে এমন না যে আমরা একটি রেফারেন্ডাম করছি এইখানেই শেষ হয়ে গেল, আমাদের এইখানেই একটা ফুল স্টপ হয়ে গেল, ব্যাপারটি কিন্তু এটি না। আমরা গত 53 বছর যাবৎ দেখেছি, গত 53 বছরে আমরা যেই প্রবলেমসগুলো দেখেছি সেই প্রবলেমসের আলোকে আমরা চিন্তা করছি আমাদের রাজনৈতিক দলগুলো সেই অভিজ্ঞতা থেকে কিছু পয়েন্টস দাঁড় করিয়েছেন এবং আমরা দেখেছি যে 17টি অ্যামেন্ডমেন্টস হয়েছিল, সেই 17টি অ্যামেন্ডমেন্টসের মধ্যে বেশিরভাগ অ্যামেন্ডমেন্ট কিন্তু মানে খুবই ক্ষুদ্র স্বার্থে নেয়া। কখনো কখনো দেখেছি কোনো একজন নির্বাচন করবেন তার জন্য একটি সংবিধান সংশোধন হয়েছে, কখনো কখনো দেখেছি কাউকে তত্ত্বাবধায়ক সরকারের শুধু তার আমলের একটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করবে তার জন্য একটি সংবিধান সংশোধন হয়েছে। এই প্রবলেমসগুলো দেখেছি, মানে তারা দেখতে পেয়েছেন বলেই কিন্তু এত বড় 84টা পয়েন্টের একটা সংস্কার প্রস্তাব কিন্তু এসেছে। তো সেটিকে আসলে মানে এটি 84 না হয়ে 840 হতে পারতো অথবা শুধুমাত্র 8টি হতে পারতো, যেটি হতে পারতো। মূল কথা হচ্ছে যে এইটির একটা পরিবর্তন দরকার এবং আমরা যদি এই রাজনৈতিক দলগুলোকে সেই কনফিডেন্সটা দিতে পারি যে আপনারা পরিবর্তনটা করুন, এবং সেটি কিন্তু আমরাও বারবার মনে করছি যে এই রেফারেন্ডামটি বাংলাদেশের শেষ রেফারেন্ডাম হোক, এটা আমরা কেউই চাই না। হতে পারে যে তখন এই পরিবর্তনের পরও কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করা হতে পারে, তো সেই সব ক্ষেত্রে আবারও আরেকটা রেফারেন্ডাম হতেই পারে, সেটি নিয়ে তো সমস্যা থাকার কথা নয় বলে আমরা মনে করি। আর কিছু প্র্যাকটিস নিয়ে কথা হচ্ছিল যে আমরা দেখতে পেয়েছি যে মানে এটি আমাদের দুই পক্ষ থেকে চলে এসেছিল যে আমাদের কিছু এন্ট্রেন্সড পলিটিক্যাল প্র্যাকটিসেস আছে যেগুলো থেকে আমরা 5ই আগস্টের পরে মনে করেছিলাম যে ম্যাডাম বলছিলাম যে আসলে এরকম কোনো এটা তো কোনো ম্যাজিক না, 5ই আগস্টের পর ম্যাজিকের মতো চেঞ্জ হয়তো আমরা কেউ কল্পনা করছিলাম কিন্তু চেঞ্জ হয় নাই। আমরা দেখতে পেয়েছি যে আমাদের সেই পুরাতন কিছু প্র্যাকটিস কিন্তু চলে এসেছে, কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গিয়েছেন, কেউ ধর্মভিত্তিক কিছু কর্মকাণ্ডে বা ধর্মভিত্তিক কিছু প্রচারণা অথবা কিছু ম্যাল প্র্যাকটিসিংয়ের সুযোগটি কিন্তু তারা নিয়েছেন। আমাদের প্রশ্নটা এইটি, আমাদের সংবিধান কিন্তু সংস্কার হয়নি এবং যেটা হচ্ছে হ্যাঁ না ভোটেও কোনো রেজাল্ট আসেনি, যার জন্য কিন্তু আমরা দেখছি যে এই প্র্যাকটিসিংটাই চলছে। এরই সাথে যে যদি ঠিক একই সাথে আমরা বলতে চাই, এটি আমাদের দুপক্ষ থেকে এসেছিল, একই সাথে আমরা ম্যানিফেস্টোর কথা বলছিলাম, আমরা একই সাথে যদি প্রচারণাগুলোর দিকেও দেখেন যে একটা এমপি প্রচারণায় প্রায় সবগুলো দলই বিভিন্নভাবে ওনারা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে এই এলাকায় ব্রিজ হবে, এইটা বিভাগ ঘোষণা করা হবে। অ্যাকচুয়ালি মেম্বার অফ পার্লামেন্টসের কাজ কিন্তু এইটা না, তারা তো
মানে তারা আইন প্রণয়ন করবেন, কিন্তু একটা মানে মেম্বার অফ পার্লামেন্টের ইলেকশনে এই প্রতিশ্রুতি দেওয়ার কিন্তু কোনো অর্থ নাই, বিকজ এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে এলজিআরডি অথবা নির্দিষ্ট কিছু জায়গা থেকে। সো আমার এমপি ইলেকশনে এই প্রতিশ্রুতিগুলো আসছে। আমরা দেখেছি যে ইশতেহারে কিছু ট্রেডিশনাল জিনিস আসছে, আমরা দেখেছি 5ই আগস্টের পরে কিছু পলিটিক্যাল ম্যাল ফাংশনিং হচ্ছে। দ্যাট মিনস আমাদের যে প্রচলিত রাজনৈতিক অবস্থা, যে প্র্যাকটিসেস, সেই প্র্যাকটিসেসে আমাদের এখনও প্রবলেম আছে, এবং এই প্র্যাকটিসগুলো চেঞ্জ করতে চাই বলেই কিন্তু আমরা এই যে এরকম 84টি পয়েন্টের একটি সংস্কার প্রস্তাব, সেটি কিন্তু হা ভোটে হয়তো জিতে আসলে আমরা ধরে নিতে পারি যে এই প্র্যাকটিসিংটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং আমরা আশা করব এই ইলেকশনের পরে যে পরবর্তী সংসদ ইলেকশন হবে তখন হয়তো আমরা সেই পরিবর্তনগুলো দৃশ্যমান আকারে দেখতে পারবো। আমরা তখন হয়তো এই প্র্যাকটিসগুলো আর পাবো না, এই আশাগুলো কিন্তু আমরা করতে পারি। এবং বারবার একটা মানে আর সর্বশেষে একটা কথা বলেই একটু শেষ করে দিতে চাচ্ছি, যে এইটি ম্যাডামের মুখ থেকেও এসেছিল, স্যারের মুখ থেকে এসেছিল, এবং আমরা আশা করি যে এখানে যারা আছেন তাদের মধ্যে এইটি বিশ্বাস করি যে এখানে যারা আছেন অনেকেই আছেন উচ্চ কক্ষে যাওয়ার মতো সামর্থ্য রাখেন, আমরা হয়তো কাউকে কাউকে উচ্চ কক্ষে দেখতেও পারি। সুতরাং যেটি হচ্ছে যে একটি পরিবর্তনের শুরুটা হলো এখন, যেই পরিবর্তনটার ফলে আমরা কোনো পজিটিভ কিছু দেখতে পারবো, এবং পজিটিভগুলো আমরা মানে আমাদের বিতর্কে প্রয়োজনীয় নেগেটিভস, সেই 84টা পয়েন্টের নেগেটিভসগুলো দেখেছি। পজিটিভসগুলো দেখেন সেখানে কিন্তু অনেক ব্যাপার আছে, যে আমরা প্রত্যেকটা ভোট কাউন্ট করছি, আমরা উচ্চকক্ষে আমাদের প্রত্যেকটা কাউন্টিং ভোটের উপর আমরা এমপি পাচ্ছি। অর্থাৎ এর আগে যেটা ছিল যে আমরা 5 বছরে একবার শুধু ভোটিং প্রয়োগ করতাম আমার এমপি হইতে, এরপরে আমাদের আর কোনো দায়বদ্ধতা ছিল না। অর্থাৎ আমার ভোটের প্রার্থী যদি হেরেও যেত আমার ভোটের দাম হচ্ছে 0। কিন্তু এবার কিন্তু যে এই প্র্যাকটিসটা অন্তত হয়েছে যে আমি আর 30 সেকেন্ড চেয়ে নিচ্ছি, আমার প্রার্থী যদি পরাজিত হয় কিন্তু আমার ভোটে কিন্তু তারপরে একজন উচ্চকক্ষে একজন সংসদ সদস্য পাওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের দুজনই সরকার দলীয়, অর্থাৎ আমাদের স্পিকার এবং ডেপুটি স্পিকার আছে। আমরা আশা করব যে আমাদের এই যে হানা ভোটের পরবর্তীতে আসন্ন গণভোটের পরে এমন একটি পার্লামেন্ট হবে যেখানে স্পিকার হবেন সরকার দলের, ডেপুটি স্পিকার হবেন বিরোধী দলের। এবং যেটি ছিল আমরা দেখেছি যে বিগত সংসদ অধিবেশনগুলোতে আমরা জানি যে প্রতিটা সংসদ অধিবেশনে প্রতিটা ঘন্টার মূল্য হচ্ছে 4.5 লাখ টাকা, অর্থাৎ 1 ঘন্টা সংসদ চললে 4.5 লাখ টাকা খরচ হয়, এত এক্সপেন্সিভ। এরকম একটি পার্লামেন্ট সেশন চলাকালে আমরা দেখেছি প্রতিবার বেশিরভাগ সময় যে ওয়াকআউটসগুলো হয় সেই ওয়াকআউটসগুলোর বেশিরভাগ কারণ হচ্ছে বিরোধী দলের কাছ থেকে দাবি করা হচ্ছে তাদেরকে সময় না দেয়া। সুতরাং আমরা আশা করতে পারি যে এই অ্যামেন্ডমেন্টসগুলোর পর আমরা এমন একটি সংসদ পাবো যেখানে বিরোধী দল যে কোনো কারণে ওয়াকআউট করতে পারুক না কেন, অন্তত তাদের সময় দেওয়া হচ্ছে না, অথবা তাদের কোনো অধিকার দেওয়া হচ্ছে না, এই কারণে ওয়াকআউটসগুলো হবে না। আর পরিশেষে আমাদের দুপক্ষ থেকেই কথা এসেছিল, আমরা আসলে দেশকে ভালোবাসি। আমরা মহান মুক্তিযুদ্ধ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশে এই মানচিত্রটি আমরা নিয়ে এসেছি। আমরা পরবর্তীতে বারবার জেগে উঠেছি, আমরা 90-এ জেগে উঠেছি, আমরা 24-এ জেগে উঠেছি। তো আমাদের এই অর্জনগুলোকে বৃথা যেতে দিব না, এবং এই রেফারেন্ডামটি শেষ কথা নাই। এই জায়গাতে নিয়ে আমরা আশাবাদী যে এই রেফারেন্ডামটার পর আমরা আশা করছি যে আমাদের রাজনৈতিক এবং কালচারাল সংস্কৃতির আরও চমৎকার একটি অগ্রগতি ঘটবে। এবং একটি কথা দিয়েই একটু সবাই, আমার মনে হয় সবাই একটি চিন্তা করবে, এরপরও যদি আবারও এ ধরনের কোনো ফ্যাসিবাদী হয় তখন কিন্তু আবারও সেই আমরা আবু সাইদ অথবা মুগ্ধ অথবা তাদের মতো কিন্তু দুহাত তুলে গুলির সামনে চলে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা কিন্তু শিখেছি, তাদের কাছ থেকে শিখেছি। আমাদের যে বাংলাদেশ যে প্রজন্ম তৈরি হয়ে গিয়েছি, আমরা ধরে নিয়েছি যে আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আবারও দুহাত তুলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করব। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি মাননীয় স্পিকারের কাছে অনুরোধ করছি আজকের এই প্রস্তাবটি যাতে সংসদে গৃহীত হয়। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের এই সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার বক্তব্য উপস্থাপন শেষ। আপনাদের একটু তথ্য দিয়ে রাখি যে এই গণভোটের আয়োজন করা হয়েছিল, সেই গণভোটে প্রায় 400 জন অংশগ্রহণ করেছিলেন, এবং এই 400 জনের মধ্যে প্রায় 85% ভোট হার পক্ষে পড়েছে। আমি আসলে শুরু করি একটু এইভাবেই, খুব সংক্ষেপে, আপনাদের আর বিরক্তি না তুলি। আমার ছোটকাল বলতে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি সেই সময়ে বিচিত্রার একজন সহ সম্পাদক ছিলেন আহমেদ হুমায়ুন। ওনার কিছু লেখা ছিল, তার মধ্যে একটা
আলেফ মিয়ার সংসদ পরিদর্শন। আমার বারবারই এই লেখাটা মনে পড়ে। আলেফ মিয়া সংসদ দেখতে গেছেন, অনেক মন্তব্য আছে, আসলে একটি রম্য রচনা। সংসদের ভেতরে যখন যারা সদস্য আছেন তাদের বিতর্ক দেখছেন, তখন আলেফ মিয়া বলে উঠেছে, হেতেরা কাজ্জা করে কেন? আসলে আমরাও যে এখানে উপস্থিত হয়েছি সবাই, আজকে বিরোধী দল এবং সরকারি দলের যে বক্তব্য হলো, আমরা যে সেই জায়গা থেকে উত্তরণ করতে পেরেছি, অন্তত বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় স্বল্প পরিবেশে হলেও, আমি এই 2026-এ এসে এটিও একটি অর্জন মনে করি। আবার যে কথাটি উভয় দলই আসলে বলেছেন, সেখানে কিছু আছে যে, যেমন ধরুন আমরা প্রায়শই যেটা করার চেষ্টা করি, যে যেমন মনে করেন আমরা যে এখানে আজকে উপস্থিত হয়েছি, আমরা আসলে কে হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন এরকম কোনো প্রচারণার জায়গায় কিন্তু আমরা আসিনি। আমরা তুলে ধরার চেষ্টা করেছি, কিছু তথ্য জানানোর চেষ্টা করেছি, এবং আরও হয়তো অনেক তথ্য ছিল, উভয় দলই বলেছেন। আমার তরফ থেকে আমি যেটা মনে করি, যে আমি যেটা দেখেছি আমার এই স্বল্প সময়ে, আমার এই জীবনে, একটি জিনিস আমার কাছে খুব সবসময় প্রশ্ন আসে, আসলে সব কিছুই সমাধান হয়ে যাবে না, আমাদের আশা থাকবে, আমরা আশা নিয়ে চলব। কিন্তু এমনটা হচ্ছে কেন যে আমাদের যেখানে এগোনোর কথা, সেখানে মাঝে মধ্যেই আমরা যেন সেই জায়গাতে এগোতে পারিনি। হয়তো অন্যদিকে আমাদের অগ্রগতি হয়েছে, অনেক অগ্রগতি ঘটেছে, যার কাছ থেকে আমরা এই অগ্রগতিটা আশা করেছি সেখান থেকে অগ্রগতি আসেনি। আমরা কিন্তু যখন ছোট ছিলাম কোনোদিনও আশা করিনি যে এই যে যারা খেটে খাওয়া মানুষ, যাদেরকে আমরা হয়তো কেউই গণাই ধরি না, তারাই দেশের অর্থনীতিটাকে কোথায় নিয়ে যাবেন, আজকের পর্যায়ে নিয়ে যাবেন। দেখেন আমাদের দুটো বড় সেক্টর, আমি অর্থনীতিবিদ না, তবে এতটুকু বুঝি যে আমার দেশ চলছে কিন্তু এখন ওই রেমিটেন্স, সেটা এক্সপোর্টেরই হোক, গার্মেন্টসেরই হোক, অথবা ওই যারা মিডল ইস্টে গেছেন, মধ্যপ্রাচ্যে গেছেন,